আজকের এই ড্রামার গল্পে আমরা যমজ দুই বোনকে দেখতে পাব, কিন্তু এই বোনেরা শুধু দেখতেই একরকম, তাদের ব্যক্তিত্ব একদমই আলাদা। একজন একদমই ভালো মনের মানুষ আর অন্যজন ভীষণ রকমের খারাপ। আর সচরাচর যেমনটা হয়ে থাকে, সবসময় খারাপ মেয়েটির সাথেই সবকিছু ভালো হয় আর ভালো মেয়েটির সাথে খারাপ। এমনকি এখানে তাদের মা ও খারাপ মেয়েটির বেশি পক্ষ নেয় এবং ভালো মেয়েটিকে তো নিজের সন্তান বলেই স্বীকার করতে চায় না। তো শেষ পর্যন্ত এমন কি ঘটল যার কারণে তার মাকে আরও একবার নিজের ছোট মেয়ের সাথে কথা বলতে হলো? এই জিনিসটাই আজ আমরা এই ড্রামায় দেখতে চলেছি, যে অবশেষে কিভাবে শুধু একটি বাসর রাত ওই দুই বোনের পুরো জীবনটাকে বদলে দেবে। ড্রামার শুরুতে আমরা এখানে মিস্টার হুও এবং লিলিকে দেখতে পাই, যাদের মধ্যে এখানে রোম্যান্স চলছিল। কিন্তু এখন এখানে লিলি হুওকে কিভাবে বোঝাবে যে সে শুধু আর শুধু একজন বিকল্প হিসেবে এখানে এসেছে? এবং আমাদেরকেও এখানে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে লিলি বিদেশ থেকে নিজের পড়াশোনা শেষ করে এখানে এসেছিল তার বাবার কোনো একটা সমস্যার সমাধান করার জন্য। যদিও সে সেখানে ওই সমস্যার সমাধান করার পর ফিরে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সেই সময় এখানে সে তার সৎ মায়ের সাথে দেখা করে, যেখানে তার সৎ মা চাইছিল যে পরিবারের সাথে শ্যান পরিবারের মেয়ের যে বিয়ে ঠিক হয়েছে সেই বিয়েতে তাদের মেয়ে ডেজি নয়, বরং এখানে লিলি যেন ওই বিয়েটা সম্পন্ন করে। এবং এখানে খালামণি এই সব কিছু এজন্যই চাইছিলেন, কারণ খালামণি এবং ডেজির মতে হুও পরিবারের নিয়মকানুন খুবই কড়া, আর খালামণি চাইছিলেন না যে সেখানে যাওয়ার পর বেচারি তাদের মেয়ে কষ্ট পাক। সেজন্য তিনি এই সমস্ত জিনিসের দায়িত্ব এখানে লিলির ওপর চাপিয়ে দেন। তিনি বলেন যে এখানে তুমি শুধু নিজের কাজটা ভালোভাবে করবে, এবং হ্যাঁ, এটা নিশ্চিত করবে যে হুও পরিবার যেন এই বিষয়টার কোনো খবর না পায়। তোমার বাবার খুনের ব্যাপারটা আমি নিজে সামলে নেব। লিলির এখানে ভীষণ রাগ হতে শুরু করে, কারণ এই দুজন মিলে তাদের পরিস্থিতির সুবিধা নিচ্ছিল। ডেজি বলতে থাকে যে মা, দেখছো ও কিভাবে আপনার দিকে কত রাগী চোখে তাকিয়ে যাচ্ছে। খালামণি বলতে শুরু করেন যে ও তাকালে তাকাতে দাও, এমনিতেও ও এখানে আমার কিছু করতে পারবে না। এবং তারপর এখানে আমাদের জানানো হয় যে আসলে লিলি একজন বাক প্রতিবন্ধী মানুষ, সে কথা বলতে পারে না, এবং সে ইশারা ভাষার মাধ্যমে রাগে নিজের অনুভূতি প্রকাশ করছিল যে এখানে এই যে তার মা, সে তার সৎ মা নয়। আসলে এখানে যখন সে 5 বছরের ছিল তখন তার মা তাকে এবং তার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল, যার মানে এখানে ডেজি তার সৎ বোন নিশ্চয়, কিন্তু সে তার মা নয়। কিন্তু কখনো এখানে তার মা তাকে মেয়ের মর্যাদা দেয়নি। শুরু থেকেই এখানে তার মা তাকে ঘৃণা করে আসছে। সে তো তাকে জ্যান্ত মেরে ফেলতেও চেয়েছিল, যা সে তার বাবার কারণে করতে পারেনি। সে লিলিকে বিন্দুমাত্র পছন্দ করে না। সে এখানে হাসতে শুরু করে এবং বলে যে তোমার কি মনে হয় তোমার মতো একটা বোবা মেয়েকে আমি কখনো এখানে নিজের মেয়ে বলে ডাকতেও পারি? কিন্তু কি আর করা, এখন এখানে পরিস্থিতি এমন এসে দাঁড়িয়েছে, সেজন্য আমাকে আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য তোমাকে কোরবানি দিতেই হবে। আর এগুলোই সেই কারণ ছিল যার জন্য লিলি বিয়ে করার জন্য রাজি হয়েছিল। তবে সে তার মাকে বলে দিয়েছিল যে ওয়াদা তারা এখানে তার সাথে করেছে সেটা যেন তারা অবশ্যই পূরণ করে। এবং আরও একবার আমরা এখানে মিস্টার হু এবং লিলিকে দেখি, যাদের মধ্যে ঘনিষ্ঠতা কিছুটা বেশি বেড়ে যায়। সকালবেলা এখানে দুজনে একসাথে সময় কাটাচ্ছিল। এখানে হুও লিলিকে জাগায় না। সে চাইতো যে ও যেন শান্তিতে ঘুমায় এবং সরাসরি দুপুরের খাবারের সময় কিংবা সকালের নাস্তার সময় উঠে সরাসরি খাবার খেতে বসে যায়, ঘরের চিন্তাও যেন না করে। সে উঠে সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু এর মধ্যেই এখানে লিলির কাছে অনবরত বার্তা আসতেই থাকছিল। যেমনই এখানে পরের সকাল হয়, তেমনই এখানে অনবরত মেসেজ আসায় ডেজির তো রাগ হচ্ছিল। সে এখানে বার্তা পাঠিয়ে বলে যে সকাল থেকে এখানে দুপুর হতে চলল, আর এখনো পর্যন্ত তোমার পা ওই ঘরের বাইরে পড়ছে না। তখন লিলি তাকে বলে যে তাহলে কি করব? আসলে কাল রাতে এখানে মিস্টার হুও এতটাই অপ্রতিরোধ ছিলেন যে সে তো আমাকে যাওয়ার সুযোগও দিচ্ছিল না। এখন কি আর করা, তুমি এখানে প্রথম রাতটা হাতছাড়া করে ফেলেছ। আর অন্যদিকে সেখানে সে চলে আসে। সেই সময় তো এখানে ডেজি যখন লিলির গায়ের ভালোবাসার দাগগুলো দেখে তার এখানে ভীষণ রাগ হতে শুরু করে। সে উল্টো এখানে লিলির ওপরই চিৎকার করা শুরু করে দেয় যে আসলে তুমি কি করেছ। লিলি এখানে তাকে বলে যে দেখো, দোষ আমাকে দিও না। এখন এখানে তোমার মায়ের সিদ্ধান্ত ছিল যে তোমার বদলে বাসর রাত আমি ওখানে কাটাতে যাব, যা আমি করেছি। এখন কি হয়েছে আর কি হয়নি তার বিবরণ আমার তোমাকে দেওয়া উচিত নয়। ডেজির আগে অন্ধ হয়ে এখানে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু এখানে লিলি নিজেই তাকে একটা থাপ্পড় মেরে দেয়। এটা বলতে বলতে যে শুধু আমি কথা বলতে পারছি না, এর মানে এই নয় যে আমি এখানে একজন দুর্বল মানুষ। অন্যদিকে পরে এখান থেকে সে যেতে শুরু করে, কিন্তু আবার লিলি তাকে থামায়। ডেজি চিৎকার করে জিজ্ঞেস করে যে এখন আবার কি হলো? লিলি বলে যে উঁচু গলায় কথা বলো না, নয়তো প্রথম দিনই এখানে তোমার এই শ্বশুর বাড়িতে তোমার খেলা শেষ করে দেব। এবং তখনই এখানে সে তাকে সেই নুপুরটা দেখায়, ওই নুপুরটা যেটা এখানে হুও তাকে তখন দিয়েছিল যখন সে সকালবেলা ঘুমানোর ভান করছিল। তো ডেজি এখানে ওই নুপুরটা ছিনিয়ে নেওয়া শুরু করে দেয় এবং লিলি তাকে আরও একবার জোরে থাপড় মারে, বলে যে গাধা নাকি, দেখতে পাও না নুপুরটাকে এখানে লক করা হয়েছে, যার চাবি হয়তো এখানে ওই ব্যক্তির কাছে থাকতে পারে। তাহলে একটা কাজ করো, ওই চাবিটা খুঁজে বের করো আর তারপরে সেই নুপুরটা নিয়ে যেও। ডেজি বলে যে কি, আমি যদি ওটা খুঁজে না পাই? তাহলে লিলি বলে যে ওটা তোমার ভুল, এবং ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত করো যে নিজের পা তার সামনে প্রদর্শন করবে না।
অন্যদিকে আমরা এখানে দেখি যেখানে লিলির কাছে ফোন চলে আসে তার বান্ধবীর, যে তাকে আগামী গহনার নকশাগুলোর ব্যাপারে বলছিল। আর লিলি জানতো যে তার মা হয়তো এখানে নিজের শতভাগ দেবে না তার বাবাকে এখান থেকে উদ্ধার করার জন্য, যার মানে এখানে লিলিকে কিছু না কিছু করে নিজের চেষ্টায় অর্ধেকের বেশি পথ বের করতেই হবে। আর এই কারণে এখানে সে বের হয়ে পড়ে নিজের বোনের পরিচয় চুরি করে কিছু চুক্তি সই করার জন্য, যাতে সে ও এখানে লাভ অর্জন করে নিজের বাবাকে বাঁচাতে পারে। ওদিকে সে লিফটে চলে যায় এবং আমরা এখানে দেখি হুয়োকে, যে চুক্তি সই করার জন্য ব্যক্তিগতভাবে এসেছে। হুয়ো তাকে বলতে শুরু করে যে তুমি আজ নিজে হেঁটে এখানে এসেছো, মনে হয় এখানে তোমার ওই 5 বছর আগের ইচ্ছাটা শেষ পর্যন্ত পূরণ হয়ে গেল। এবং তারপর আমাদের এখানে আসলে আসল কারণ জানা যায় যে হুয়ো শ্যান পরিবারের সাথে এখানে বিয়ে কেন করেছিল। কারণ 5 বছর আগে এখানে সে লিলি অথবা ডেজি উভয়ের মধ্যে কোনো একজনকে অলরেডি পেয়েছিল এবং সে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত একতরফা ভালোবেসে এসেছে। এই কারণে এখানে সে ওই ব্যক্তির সাথে বিয়ে করেছে। ওদিকে এর মধ্যেই এখানে সহকারী চলে আসে, যে এসে এখানে হুয়োকে জানাচ্ছিল যে আপনার স্ত্রী তো নিজে এখানে ব্যক্তিগতভাবে এসেছে ওই নিলামে অংশ নেওয়ার জন্য। যার পর আমরা এখানে নিলামের দৃশ্য দেখি এবং হুয়ো সেখানে নিজে যাওয়ার বদলে হানকে পাঠিয়ে দেয়। এবং আমাদেরকেও এখানে অতীতের সেই একই দৃশ্য দেখানো হয়, কারণ সেই সময় এখানে হুয়ো নিজের সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু সেখানে নিচে গিয়ে হান সাহায্য করবে ডেইজির অর্থাৎ তার স্ত্রীর এখানে ওই গহনা বাছাই করতে, যাতে তার কোনো রকম অসুবিধা না হতে পারে। ওদিকে এখানে যেমনই সে ম্যাজিক দেখে সে তাকে চিনে ফেলে এবং এখানে বার্তা পাঠিয়ে তার সাথে নিজের পরিচয় করিয়ে দেয়। হান বলতে শুরু করে যে তুমি এখানে আমার সাথে কথা বলতে পারো, এতে লজ্জা পাওয়ার প্রয়োজন নেই, বার্তা কেন পাঠাচ্ছ? এবং তখন সে তাকে বার্তা পাঠিয়ে জানায় যে সে একজন বাক প্রতিবন্ধী মানুষ। এখন তো এখানে এই কথা শুনে হান বুঝতেই পারছিল না যে আসলে হুয়ের স্ত্রী কবে থেকে বোবা হয়ে গেল। এই জিনিসের ব্যাপারে তো আমার এখানে জানা ছিল না। তখনই এখানে লিলি তাকে বলে যে আমাকে দয়া করে ভুল বুঝবেন না, আমার এখানে এই অক্ষমতার কারণে। মানলাম আমি কথা বলতে পারি না, কিন্তু এখানে আমার চোখ এবং আমার ডিজাইন পৌঁছে যেতে থাকবে। আমি এখানে আপনাকে সবচেয়ে সেরা গহনা বাছাই করতে সাহায্য করব। হান তাকে প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে এখানে নিলাম শুরু হয়ে যায় আর সে তাকে জিজ্ঞেসও করতে পারে না এবং দ্বিধার মধ্যেই বসে থাকে যে আসলে কে কে এখানে আছে। ওদিকে এখানে ডাকের লড়াই শুরু হয়ে যায়, যার মানে এখন যে জিনিসই এখানে লিলি তাদের নেওয়ার জন্য বলবে ওই পাথরগুলোই তারা এখানে কেনাকাটা করতে চলেছে। সে ও এখানে পেছনে বসে সবকিছু লক্ষ্য করছিল। প্রচুর পাথর আসে, সবাই ডাক দেয়, কিন্তু একবারের জন্য এখানে লিলি তাদের ব্যাপারে হানকে কিছু বলে না। হানও ইনফ্যাক্ট লিলিকে জিজ্ঞেস করতে শুরু করে যে যদি আপনি দ্বিধায় থাকেন তাহলে আমি নিজের সিদ্ধান্ত নিতে পারি। লিলি বলে যে না, আমি এখানে আমাদের ডাকটাকে একদম ভালো একটা জিনিসের জন্য বাঁচিয়ে রাখছি। যার পর অবশেষে একটা এমন জিনিস আসে যার জন্য এখানে তারা ডাক তো দেয়, কিন্তু সবাই এই কথা শুনে হাসতে শুরু করে যে আসলে এই সাধারণ রত্নপাথরের পেছনে কে ছুটবে, আর ব্যাস ওটাই চূড়ান্ত ডাক দিয়ে সেখান থেকে তারা যেতে শুরু করে। যেখানে মিস্টার ওয়াংকে আমরা দেখি। মিস্টার ওয়াং এখানে লিলিকে বলে যে আরে বাহ, সবচেয়ে খারাপ ডাক দিয়ে এখান থেকে যাচ্ছ, মনে হয় ডাক দিতে নয় বরং সবার মনোযোগ আকর্ষণ করার জন্য এখানে এসেছিলে। লিলি এখানে ইশারা ভাষার মাধ্যমে তাকে বোঝাচ্ছিল যে সে নিজের সময় কোথাও নষ্ট করে না। তাকে যে জিনিসটা নেওয়ার ছিল সে ওটার উপর মূল্য নির্ধারণ করে নিয়েছে, ওটা সে পেয়ে গেছে আর এখন সে যাচ্ছে। ওখানকার নিরাপত্তারক্ষী রেগে যায়, বলে যে তুমি এই ইশারা করে কি বলতে চাও? তোমার জানাও আছে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। তার মনে হয় যে হয়তো লিলি এখানে কিছু মিথ্যা টিথ্যা বলছে এবং রেগে গিয়ে সে তার উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে এখানে হুয়ো চলে আসে তাকে বাঁচানোর জন্য। এরপর এখানে হুয়ো লিলিকে দেখেই ফেলে। লিলি নিজেকে লুকানোর অনেক চেষ্টা করে। হুয়ো বলে যে তুমি ভয় পেও না, এবং এই সময় এখানে মিস্টার ওয়াং এবং ওই নিরাপত্তারক্ষী যেমনই হুয়োকে দেখে তারা খুব দ্রুত এখানে তাদের কাছে ক্ষমা চাওয়া শুরু করে দেয়। হুয়ো বলে যে না, আপনাদের এই সব কিছু করার আগে 100 বার ভাবা উচিত ছিল। মিস্টার ওয়াং বলে যে ক্ষমা করবেন, আমি এখানে এই মহিলার পথ আটকাতে চাইনি, কিন্তু তার যে নজর ওটা খুবই খারাপ, কারণ সে যে রত্ন পাথরটা বাছাই করেছে ওই রত্ন পাথরটা সবচেয়ে দুর্লভ জিনিস, আর এই বিষয়ের আন্দাজ শুধু বিশেষজ্ঞ এবং দক্ষ লোকেরাই বের করতে পারে। এখানে সুযোগ বুঝে লিলি সেখান থেকে পালিয়ে যায় এবং তখনই এখানে ডেজিকে বার্তা পাঠায় যে খুব দ্রুত সেন্টার অ্যালায়েন্সে চলে আসো, কারণ যদি এখানে হুয়ো জানতে পারে যে তোমার বদলে আমি এখানে আছি আর তুমিও ওখানে আছো, তাহলে তো নিশ্চিতভাবে সবকিছু প্রকাশ পেয়ে যাবে। ডেজির আগে ওখান থেকে দৌড়াতে শুরু করে যে এই লিলি আমার জন্য সমস্যা কখনো কমাতে পারে না, আর ধাক্কা লেগে যায় তার দাদির সাথে। দাদি তাকে বলে যে তুমি এত দৌড়ে কোথায় যাচ্ছ? সে তাকে বলে যে বুড়ি আম্মা, এখানে মনে হয় তোমার চোখ নষ্ট হয়ে গেছে, যদি হয়ে থাকে তাহলে চশমা কেন পরে নাও না। আর এমনটা বলে সেখান থেকে দৌড়ে চলে যায়। দাদি বলে যে এটাই সেই চমৎকার স্ত্রী যার ব্যাপারে এখানে সে বলছিল, আমার বিশ্বাস হচ্ছে না, এখনই তুমি তাকে ফোন করো আর বলো যে ডিভোর্স ফাইল করুক, এমন ঝগড়ুটে বউ আমি নিজের ঘরে আনতে পারবো না। বন্ধুরা, এখানে মিস্টার ওয়াং এবং তারা সবাই এখানে পাথরটা ভেঙে রত্নপাথরের গুণগত মান পরীক্ষা করছিল, আর ঠিক সেই সময় এখানে ওয়াং এবং হান তাদের সবার এটা উপলব্ধি হয়ে যায় যে এখানে হুয়ের স্ত্রীর নজর সত্যি খুব পাকা। ততক্ষণে সহকারী দৌড়ে চলে আসে এবং জানাতে শুরু করে যে তারা ম্যাডামকে খোঁজার সব জায়গায় চেষ্টা করেছে, ইনফ্যাক্ট মেয়েদের ওয়াশরুম পর্যন্ত দেখে নিয়েছে, কিন্তু ম্যাডামকে কোথাও দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন এটা উঠছে যে আসলে এখান থেকে ডেজি পালাবে কেন?
হুয়ের মাথায় ব্যাপারটা আসছিল না, কিন্তু ততক্ষণে এখানে হানের ওই কথাটা মনে পড়ছিল। কিন্তু ওই বিষয়টা নিয়ে সে নিজে নিশ্চিত ছিল না, আর সে জানে যে যদি সে হুয়োকে কোনো উল্টোপাল্টা কথা বলে আর হুয়ো জানতে পারে যে সে তাকে ভুল বুঝিয়েছে, তখন তো হুয়ো তাকে একদমই ছাড়বে না। সেজন্য সে এই প্রসঙ্গটা উত্থাপনই করে না। এবং এর মধ্যেই এখানে দাদির ফোন চলে আসার আগে তিনি বলতে শুরু করেন যে এটাই সেই চমৎকার স্ত্রী যার ব্যাপারে তুমি কথা বলছিলে। সে ভাবে যে আরে বাহ, দাদিরও এখানে মনে হয় ডেজি পছন্দ হয়ে গেছে। কিন্তু এখানে দাদি বলেন যে আমি চাই তুমি এখনই বাড়ি ফিরে আসো এবং ডিভোর্সের কাগজ নিয়ে আসবে। এটা শুনতেই এখানে হুয়ো কিছু বুঝতে পারে না। সে বলে যে দাদি, এটা কেমন রসিকতা, আজই বিয়ে করলাম আর আজই আমি এখানে ডিভোর্স নিয়ে নেব, এমনটা তো সম্ভব নয়। আর আসলে এমন কি করে ফেলেছে ডেজি? দাদি তারপর এখানে তাকে জানাতে শুরু করেন। দাদি তাকে জানান যে সে দৌড়াতে দৌড়াতে এখান থেকে যাচ্ছিল আর যাওয়ার সময় সে আমাকে ধাক্কাও মেরেছে। আর ধাক্কা মেরেছে তো ঠিক আছে, সে ক্ষমা চাইতে পারত, কিন্তু না জানি দুনিয়া কোন দিকে শেষ হয়ে যাচ্ছিল যে সে আমাকে বুড়ি আর অন্ধ মহিলা বলে গেছে। এই সব কিছু শোনার পর হুয়ের বিশ্বাস হচ্ছিল না এবং সে তখনই এখানে খবর নেওয়ার জন্য বলে দেয় যে আসলে তার স্ত্রী কোথায় আছে। সেই সময় তো এখানে লিলি একটা ঘরের ভেতর লুকিয়েছিল এবং তাদের সবাইকে এখানে কথা বলতে শোনে, যেখানে হান শেষ পর্যন্ত স্বীকার করেই ফেলে যে আমার কেন মনে হচ্ছে যে ও ডেজির বড় কিংবা ছোট বোন, হয়তো যে কিনা বোবা, ও কথা বলতে পারছিল না। ও অনবরত আমাকে টাইপ করে বার্তা পাঠাচ্ছিল এবং ও নিজে নিজের বার্তায় এই কথা বলেছে। অন্যদিকে এই সমস্ত কথা শুনে এখানে লিলি তো দরজা বন্ধ করে দেয় যাতে কেউ এখানে তাকে ধরতে না পারে আর না চিনতে পারে। কিন্তু যদি সে এখানে ওই দরজার দিকে যেত তাহলে সে ধরা পড়ে যেত। কিন্তু এর আগেই সেখানে ডেজি চলে আসে তাকে স্বামী বলে ডাকতে ডাকতে। হান যেমনই তাকে কথা বলতে শোনে সে শকড ছিল। সে বলতে শুরু করে যে এইমাত্র তো আপনি আমাকে এখানে বার্তা পাঠিয়েছিলেন যে আপনি বাক প্রতিবন্ধী, সেজন্য আপনি বার্তার মাধ্যমে কথা বলছেন। ডেজি বলে যে হয়তো তোমার এখানে ভুল বোঝাবুঝি হয়েছে এবং সে এখানে হুয়ের সাথে খুব ভালোবাসার সাথে কথা বলছিল, যেন তারা এখানে বহু বছর ধরে একে অপরকে চেনে। হুয়ের এখানে একটা জিনিস পরিষ্কার হয় যে রাতের ডেজি আর দিনের ডেজি সম্পূর্ণ আলাদা। রাতের জন খুবই লাজুক ছিল আর নিরপরাধ লাগছিল, কিন্তু এ তো কিছুটা আলাদা রকমের অনুভূতি দিচ্ছে। এর মধ্যেই এখানে সবার সামনে ডেজি তাকে গালে চুমু খাওয়ার জন্য বলে, যেখানে সে তাকে বারণ করছিল তো সে তাকে জড়িয়ে ধরছিল। হান বুঝতে পারে যে বোসকে উদ্ধার করার সময় চলে এসেছে এবং সে ডেজিকে বলে যে দেখুন, অলরেডি এখানে সে খুব বেশি দুশ্চিন্তার মধ্যে আছে, আপনারা বাড়ি গিয়ে এই সব কিছু করবেন। আর তারপর সেখান থেকে সে তাকে পাঠিয়ে দেয়। এখন এখানে তিনজন একসাথে থাকে রুমে, যেখানে এই কথা তো হানও হুয়ের কাছে জিজ্ঞেস করতে শুরু করে যে তোমার মনে হয় না তোমার স্ত্রী কিছুটা অদ্ভুত আচরণ করছিল, কারণ সে মোটেও তেমন ছিল না যেমনটা আমি এখানে পাশে বসে তার সাথে কথা বলেছিলাম। এবং এখানে সে হুয়োকে ভালোভাবে তদন্ত করার জন্য বলে, কারণ কি জানি হুয়ো এখানে ভুল মানুষের সাথে রাত কাটিয়ে ফেলেছে এবং এখানে কোনো না কোনো ভুল জিনিস অবশ্যই হচ্ছে। তখন এখানে হুয়ো তাকে ভিডিও কল করার জন্য বলে। ভালো কথা তো এটা ছিল যে এখানে ডেজি লিলির সাথেই গাড়িতে বসেছিল। হুয়ো এখানে তাকে জিজ্ঞেস করতে শুরু করছিল যে তোমার ওই ব্রেসলেটটার কথা মনে আছে যা পায়ে পড়ে আর আমি ওটা তোমাকে দিয়ে রেখেছি। ডেজি বলে যে মনে আছে তো, এবং ওটা আমার খুব পছন্দ হয়েছে। এখন এখানে ওই নুপুরটা ও তাকে দেখানোর জন্য বলে। ডেজি বলে যে বাড়ি গিয়ে দেখিয়ে দেব, আসলে আমি গাড়িতে বসে আছি তো কিছুটা অস্বস্তি লাগবে। সে বলে যে না, আমার ওটা এখনই দেখতে হবে। যার পর এখানে সে তখনই লিলির পা দেখিয়ে দেয়। হুয়ের মনে হতে শুরু করে যে হয়তো সে শুধু বেশি ভাবছে এবং হয়তো হতে পারে যে রাতে সে খুব লজ্জা পাচ্ছিল আর এখন সে সহজ হয়ে গেছে। ডেজি বলে যে তুমি কেন এই সব কিছু জিজ্ঞেস করলে, এবং তখন সে তাকে বলতে শুরু করে যে কিছু না, ক্ষমা করো, বাড়িতে দেখা হচ্ছে। কিন্তু এই লালচে দাগ কিসের হয়ে গেল? ডেজির এখানে রাগ হয় যে আসলে এই মানুষটা তার কত চিন্তা করে। তখন সে তাকে বলে কিছু না, মনে হয় এখানে ওই নুপুরের যে উপাদান ওটা আমার সহ্য হচ্ছে না, তো ক্লার্ক দয়া করে তুমি এখানে পরে আমার জন্য ওটা খুলে দেবে। হানের মধ্যেই এখানে প্রশ্ন করতে শুরু করে লিলির নামের ব্যাপারে। তখনই এখানে লিলি তাকে বার্তার মাধ্যমে জানায় যে আসলে বলতে কি হবে, এবং ডেইজি ঠিক তেমনটাই বলে যে ও তো আমার ছোট বোন, কেন তুমি কি তার সাথে দেখা করেছো? কিন্তু হ্যাঁ, ও কথা বলতে পারে না। এর মধ্যেই ব্যাস এখানে হুও কথোপকথন শেষ করে দেয়। এটা জানায় যে আসলে এখানে ওই নুপুরের চাবি কোথায় রাখা আছে এবং কল কেটে দেয়। হান বলে যে আমাকে আরও তো কিছু জিজ্ঞেস করতে দিতে। সে বলে যে না, ও আমার স্ত্রী। প্রথম দিন আমি এখানে তার উপর এত সন্দেহ করতে পারি না। হতে পারে যে হয়তো এই সব কিছু শুধু একটা কাকতালীয় ব্যাপার, আর হ্যাঁ, আমার অতিরিক্ত ভাবনা। এমনিতেও সে স্বীকার করে নিয়েছে যে ও তার ছোট বোন ছিল। অন্যদিকে এখানে থাকে ডেইজি, যে এখানে পরিষ্কারভাবে লিলিকে বলছিল যে দেখো, এটা শেষবার হবে যেখানে তুমি হুও ম্যানশনে যাবে, গিয়ে এখানে ওই নুপুরটা খুলে নিয়ে আসবে আর নিজের বিষয়টাকে মিটিয়ে ফেলবে। লিলি বলে যে আরে বাহ, তোমার তো আমার প্রতি খুব দ্রুত হিংসে হচ্ছে। ডেইজি বলে যে আমার মাথায় আসে না, তোমার আর আমার চেহারা এতটা আলাদা তো নয়, মানতে পারি আমি এই কথা, কিন্তু যখন আমরা এখানে একই রকম দেখতে, তো যখন আমি হুয়ের কাছে চুমু চাইলাম তখন সে আমাকে চুমু দিল কেন না, আর তোমার সাথে রাত কাটিয়ে নিল। লিলি বলে যে তুমি জানো যে আমরা একরকম দেখতে, কিন্তু আমাদের মুখের অভিব্যক্তি নয়, এবং পাশাপাশি ওটা কি জানো, তুমি খুবই কুৎসিত হৃদয়ের মানুষ, তিক্ত মনের, আমি তোমার মতো নই। এই কারণে তাদের মধ্যে এই তফাৎ পরিষ্কার ফুটে ওঠে। এখন এখানে সে চাবি এনে তাকে দিয়ে দেয় এবং চোখ রাঙিয়েও। এরপর ডেইজি বলে যে দেখলে, এখন এখানে প্রতিশ্রুতি ভুলো না, জানা গেল কালকে তুমি এখানে সকাল সকাল টপকে গেলে ওই বাড়িতে। লিলি বলে যে না,
এটা নিশ্চিত করো যে এখানে তুমি এবং তোমার মা ওই প্রতিশ্রুতি মেনে চলবে যা এখানে তোমরা আমার সাথে করেছিলে আমার বাবাকে নিয়ে। আর এমনিতেও আমার এখানে তোমার এই ব্যক্তিগত জীবনে তো কোনো আগ্রহ নেই। অন্যদিকে পরে আমরা এখানে দেখি ডেজিকে যে বাড়ির দিকে ঝটপট দৌড়ায় এবং দৌড়াতে দৌড়াতে এখানে একটা এমন পোশাক বাছাই করে যাতে এখানে সে হুয়োকে প্রলোভন দেখাতে পারে। হুয়ের সাথে সাথে সবাই এসেছিল। হু তাকে দরজা খোলার জন্য বলে। ডেজি বলে যে স্বামী, তুমি নিজেই দরজা কেন খুলে নাও না? এবং এখানে যেমনই সে খোলে সবাই এখানে ডেজিকে দেখে অবাক ছিল। অন্যদিকে ডেজি যেমনই দাদিকে দেখে সে রেগে যায় যে তুমি আবার এখানে চলে এলে, মনে হয় এখানে তোমাকে চশমা পরানো হয়নি, তুমি তো পুরোপুরি অন্ধ। এর এখানে রাগ চলে আসে। সে তাকে বলে যে তুমি আমার দাদির সাথে এভাবে কিভাবে কথা বলতে পারো? আর যখন ডেজি জানতে পারে যে ও তার দাদি, তখন তার এখানে খারাপ লাগে, কারণ এখন তো এখানে তার অপমান হয়েই গেছে। তো সে এখানে দাদির কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়, কারণ সে দাদিকে চিনতেই পারেনি। যদি সে জানতো যে ও এর দাদি, তো সে তাদের সাথে কখনো এরকম অভদ্র আচরণ করত না। এমন সব ব্যাখ্যা এখানে দিতে শুরু করে। সেই সময় এখানে হুয়ের মনে আরেকটা সন্দেহ আসে যে সেই সময় ওই মেয়েটা ওখান থেকে নিজে কয়েক মিনিটের মধ্যে পালিয়েছিল। এত তাড়াতাড়ি তো এখানে সে বাড়ি ফিরে গিয়ে আবার আসতে পারে না। তো ওই নিলামে কে ছিল আর বাড়িতে কে ছিল, এই বিষয় নিয়ে এখানে সে চিন্তায় পড়ে যায়। অন্যদিকে এখানে দাদি ছিলেন যিনি ডেজিকে শাস্তি দিতে চাইছিলেন। ডেজি বলে যে কিন্তু আমি আপনাকে বললাম না যে আমি আপনাকে চিনতে পারিনি, যদি চিনতাম তাহলে এমনটা একদমই করতাম না। দাদি বলেন যে দেখো, আমাকে এখানে বোকা বানানোর চেষ্টা করো না, আর যদি নাও চিনে থাকো তো এতে কি হয়ে গেছে? আমাদের হুয়ো পরিবারে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, কর্মী থেকে নিয়ে এখানে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত যত মানুষ আছে তাদের সবাইকে সম্মান দেওয়া হয়। তুমি যদি আমাকে অসম্মান করতে পারো তাহলে বাইরের কোনো ভিক্ষুকেও ছাড়বে না। আর আমাদের পরিবারে এমন কথা তো আমরা বলিও না, যেখানে আমি এমন বউ তো একেবারেই চাই না। আমি চাই না যে বাইরে গিয়ে লোকেরা জানতে পারুক যে পরিবারে একটা এখানে নোংরা মাছ চলে এসেছে যা পুরো পরিবারকে নোংরা করে ছাড়বে। আর অন্যদিকে এখানে দাদিকে শান্ত করে, বলে যে দেখুন দাদি, এমনিতেও বর্তমানে এখানে আপনার শরীর ঠিক নেই, আর যদি বাইরে কেউ জানতে পারে যে বিয়ের প্রথম দিনই ডিভোর্স হয়ে গেছে, তো আপনি নিজেই ভাবুন যে আমাদের পরিবার এবং কোম্পানির সুনামের ওপর কত আঙুল উঠবে। এতে শেয়ারের দামেও তফাৎ আসতে পারে। তো আপনি একবার ভালোভাবে ঠিক হয়ে যান, তারপর আমরা এই জিনিসগুলোর ব্যাপারে কথা বলে নেব। ডেজি ভাবে যে দূর করো এই বুড়িকে, আমার তো এখানে হুয়োকে বশ করা উচিত। সে তাকে বলে যে দাদিকে তাড়াতাড়ি তাদের ঘর পর্যন্ত ছেড়ে দিয়ে এসো, আসলে আজ আমাদের এখানে দ্বিতীয় বাসর রাজ্যে। দাদি বলেন যে দেখলে, আমি তোমাকে বললাম না ও দিন দুপুরে তোমার সাথে এমনভাবে কথা বলছে, আমার তো এই মেয়েটাকে একদমই পছন্দ হচ্ছে না। এবং সেই সময় এখানে সে ডেজিকে বলে যে দেখো, অতিরিক্ত চালাক বলো না, আমি দাদিকে এখানে তাদের পুরনো বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি, তো দয়া করে এখানে একটু ভালোভাবে আচরণ করো। যার পর সে চলে যায় এবং ডেজির ডাকার পরেও সে থামে একদমই না। সে বাইরে গিয়ে এখানে লাইটার জ্বালায় এবং সেই সময় এখানে সে ভাবছিল ওই অতীতের স্মৃতির ব্যাপারে, যেখানে সে সবচেয়ে প্রথমবার শ্যান পরিবারের মেয়েকে দেখেছিল যে তোরা নিয়ে দাঁড়িয়েছিল, আর ব্যাস ওই এক ঝলকেই এখানে তার ওই মেয়েটিকে পছন্দ হয়ে গিয়েছিল। এখন তার এখানে সত্যি সন্দেহ হতে শুরু করে যে এখানে তো ওই মেয়েটিকে আমি যেমন দেখছিলাম সে বর্তমানে এখানে ও নয় বলে মনে হচ্ছে, সে একদম হঠাৎ করে বদলে গেছে। কিন্তু মানুষ তো বদলাতেই থাকে, তো কি এখানে আমার শুধু এটা অতিরিক্ত ভাবনা? এই সমস্ত কথাই এখানে সে ভাবছিল। অন্যদিকে পরে এর মধ্যে হান আসে এবং জানায় যে আমি এখানে বৃদ্ধা মহিলাকে ভালোভাবে পৌঁছে দিয়েছি। ডাক্তার এসে জানালো যে তাদের কোনো এমন মারাত্মক অসুখ বা রক্তচাপ বেশি হয়নি, তো চিন্তার কোনো কারণ নেই। এখানে সে হুয়োকে বলছিল যে আমি জানি যে আমি ওই অবস্থানে নেই যেখানে আমি এই জিনিসগুলোর ব্যাপারে কথা বলতে পারি, কিন্তু আমার ম্যাডামের ব্যক্তিত্ব খুব আলাদা মনে হয়। আমার তাকে দুই মুখের, দুই ব্যক্তিত্বের নারী মনে হয়, কখনো একদম নিষ্পাপ এবং নরম স্বভাবের, আর কখনো একদমই হিংস্র, আর জানি না কেন ওই মানুষটা আমার আলাদা মনে হয়। অন্যদিকে আমরা এখানে দেখি ডেজিকে যে কাঁদতে কাঁদতে নিজের মাকে ফোন করে বলে যে ওই লিলির কারণে এখন এখানে সে আমাকে স্পর্শ করার জন্য নেই। খালামণি বলেন যে দেখো সন্তান, আগে শান্ত হও আর কাঁদা বন্ধ করো। লিলি কি কোনো কারণ এখানে রেগে যাওয়ার? ডেজি বলে যে মা, আপনি বুঝছেন না, তার কারণে এখানে এই সব কিছু হচ্ছে। এখন আমি আপনাকে কিভাবে সবকিছু বোঝাই? খালামণি বলেন যে বুঝতে পারছি, তার কারণে সমস্যা তো কখনো শেষ হবে না, সেজন্য তুমি চিন্তা করো না। একবার তার বাবাকে বাইরে আসতে দাও, তারপর দেখবে তাদের বাবা আর ওই বোবা মেয়েটা মিলে কি বা করতে পারে। তখন আমি তো এখানে তাকে দুনিয়া থেকেই গায়েব করে দেব। তারপর তুমি শ্যান পরিবারের একমাত্র মেয়ে বেঁচে থাকবে, আর তখন তো তুমি যা চাও ওই সব কিছু করতে পারো। ডেইজি এখানে নিজের মাকে ধন্যবাদ জানাতে শুরু করে সবসময় তার পক্ষ নেওয়ার জন্য। এবং এখন তো এখানে হুয়ো সত্যিই জানতে চাইছিল যে ওটা কি তার আবার অতিরিক্ত ভাবনা নাকি তার মনের অনুভূতি সত্যি বলছে। এখন সে পৌঁছে যায় এখানে শ্যান পরিবারে, যেখানে হুয়ো প্রচুর ব্রিফকেস নিয়ে পৌঁছায়। তখন এখানে তারা তিনজন নিচে নেমে আসে, কিন্তু এখানে মিস্টার হুয়োকে কিছু না করতে দেখে তারা তার কাছে কারণ জিজ্ঞেস করতে শুরু করে। ডেইজি বলে যে আমি মানছি স্বামী, আমার থেকে ভুল হয়ে গেছে, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি ভবিষ্যতে ভুল আর করব না। হুয়ো বলে কোনো ব্যাপার না, আমি চাই যে তুমি এখানে কোনো ভুল না করো এবং আমাকে শুধু এই ব্রিফ কেসে রাখা পাথরের মধ্যে থেকে এই কথা পরীক্ষা করে বলো যে আসলে এখানে এর মধ্যে থেকে সবচেয়ে ভালো আর লাল রত্ন পাথর কোনো পাথরের ভেতর থেকে বের হবে।
যেমনই সে ব্রিফকেস খোলে এখানে তো ডেইজির হোশ উড়ে যায়। এখানে খালুজান বলেন যে ডেইজির এই সব কিছু জানা আছে। খালামণি বলেন যে হ্যাঁ জানা আছে তো, ডেইজি তো ছোটবেলা থেকে সব নিজে করে আসছে। খালুজান বলতে শুরু করেন যে ঠিক বলেছ, চলো ডেইজি এখন এখানে সবাইকে জানিয়ে দাও যে তোমার কাছে কত ভালো আইডিয়া আর দক্ষ প্রতিভাময় ক্ষমতা আছে। যার পর এখানে সে তাকে বলে যে ওটা কি জানো, আমি বর্তমানে এখানে প্রস্তুত নই, সেজন্য আমি এটা করতে পারবো না। সে তাকে জিজ্ঞেস করে যে প্রস্তুত নাও নাকি এখানে তোমার জানাই নেই। যার পর সে তাকে বলে যে না এমন কথা নয় এবং মাথা ঘোরার ভান করতে শুরু করে দেয়। খালামণি বলেন যে ক্ষমা করবে আমি বর্তমানে এখানে ডেইজিকে এত মাথা খাটাতে দিতে পারি না। তোমার জানা আছে কাল দাদির কারণে তাকে সরি বলার সময় বেচারি কতটা কষ্ট পেয়েছে। ওই অপরাধবোধে এখানে সে রাতভর ঘুমাতে পারেনি এবং তার জ্বরও এসে গেছে, দুর্বল হয়ে পড়েছে, সেজন্য সে করতে পারবে না। ডেইজি বলে যে ঠিক বলেছ, তুমি একটা কাজের জন্য অপেক্ষা করো আমার ঠিক হওয়া পর্যন্ত, তারপর আমি করে বুঝিয়ে দেব। সেও এখানে রাজি হয়ে যায় তার অপেক্ষা করা পর্যন্ত এবং সে রাগে ছিল কারণ তার উপলব্ধি হচ্ছিল যে সে তাকে মিথ্যা বলছে আর তারা যে ঘরে এসেছিল ওই ঘরে এখানে তারা ইচ্ছা করে লিলিকে অজ্ঞান করে রেখেছিল। ডেইজি যেমনই এখানে ওই কম্বলটা দেখে সে সরে যায়, কিন্তু এখানে লিলি যে কর্মচারীর সাথে এসেছিল ওই কর্মচারী অজ্ঞান ছিল এবং লিলি পেছন ঘুরে এখানে ওই দুজনকে জোর জোরে থাপড় মারে। এখন এখানে খালামণির এবং ডেইজির চিৎকারের আওয়াজ তো হুও শুনে নেয় এবং নিজের সহকারীকে ইশারা করে, যার মানে খুঁজে বের করার জন্য বলে যে আসলে ওপরে চলছেটা কি। খালামণি ডেইজি এখানে লিলির ওপর চিৎকার করে আর লিলি তাদের ওপর। লিলি বলতে শুরু করে যে এখন আমি এখানে তোমাদের ভেতর থাকতে চাই না এবং না কোনো মিথ্যা লুকাতে চাই। আমি গিয়ে এখানে নিচে হুয়োকে সবকিছু বলে দিচ্ছি, কারণ আমার ভরসা নেই যে কালকে তোমরা আমাকে এখানে গায়েব করে দাও তো কেউ আমার ব্যাপারে জানতেও পারবে না। খালামণি এখানে তাকে থামান এবং বলেন যে জানা আছে, আর তোমার বাবার জিনিসপত্র ওটা আমি তোমাকে দিয়ে দেব, অর্ধেক এখন আর অর্ধেক পরে, কিন্তু বর্তমানের জন্য তোমাকে এখানে নিজের মুখ বন্ধ করতে হবে। ততক্ষণে সহকারী চলে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য। খালামণি বলেন যে বাবাও বিশ্রাম করছে, তোমার এখান থেকে যাওয়া উচিত। এমন শুনে সহকারী বলে যে দেখুন আমাকে স্যার পাঠিয়েছেন তাকে ব্যক্তিগতভাবে ট্র্যাক করার জন্য, আমি তাকে দেখার পরেই এখান থেকে যাব। আর সে জোর জবরদস্তি দরজা খোলে এবং ডেইজি এখনও শুধু নাটকই করছিল। তাকে দেখার পর সেখান থেকে সে চলে যায় এবং আমরা এখানে দেখি লিলিকে যে এখানে কম্বলের ভেতর লুকিয়েছিল এবং তার এখানে ভীষণ রাগ আসছিল এই সমস্ত লোকেদের কারণে, কারণ এদের ক্ষতের চক্করে এখানে প্রথম ভুক্তভোগী সে হচ্ছে, সমস্যা তার তৈরি হচ্ছে, একটি কঠিন জীবন এখানে তার হচ্ছে। এবং অন্যদিকে এখানে চলে আসে লিলি ডেইজির পোশাক পরে, যাতে এখানে সে তাদের সবার সামনে প্রমাণ করতে পারে যে ডেইজি খুব ভালোভাবে রত্ন পাথরের জিনিসটা পারে এবং ওই সময় ওখানেই সে উপস্থিত ছিল। যখন সে নিচের দিকে আসে তখনই এখানে সে তার পায়ের পাতার ওই দাগটা লক্ষ্য করে, যে দাগটা এখানে সে ভিডিও কলে দেখেছিল। ওদিকে এখানে ওয়াং তার সাথে বলে যে এখন তো আপনার মেয়ে ঠিক হয়ে গেছে না, এখন তো সে এখানে রত্ন পাথরটা বাছাই করতে পারে। খালামণিও বলেন যে নিশ্চয়ই এখন তার এখানে ভালো লাগছে ওষুধ নেওয়ার পর, তো তারপর দেখবে ও কিভাবে তাড়াতাড়ি খুঁজে বের করে নেয়। সেও এখানে তাকে রত্ন পাথর বাছাই করার জন্য বলে। এখানে লিলির জানা ছিল যে সে এত তাড়াতাড়ি প্রকাশ করতে পারবে না, নয়তো এখানে হুয়ের সন্দেহ হবে, তো সে একটা একটা করে সব রত্ন পাথরকে ভালোভাবে পরীক্ষা করতে শুরু করে। খালুজান বলেন যে লিলি তুমি কিছু বলছো না কেন? হুও বলে যে ঠিক বলেছ, এখানে আপনার মেয়ে কিছু বলছে না কেন? তখন খালামণি এখানে বাহানা দিতে শুরু করেন যে এইমাত্র এখানে মিস্টার হুও ডেইজিকে খুব অপমান করার চেষ্টা করেছিলেন না, তো ব্যাস আমার মেয়ে এখানে রাগে আছে, এই কারণে সে আপনার সাথে কথা বলতে চায় না। অন্যদিকে পরে এখানে সে তার কাছে আসে এবং বলে যে মনে হয় এখানে তোমার এই সব কিছু তো জানাই নেই, কোথাও তোমার এখানে অন্য কেউ পছন্দ তো নয়। সেই সময় এখানে লিলি বার্তার মাধ্যমে এখানে তাদের জানাতে শুরু করে যে আসলে ওটা কোনো পাথর হবে, যার পর ওই পাথরটাকে এখানে হুঁয়ো তখনই কাটার জন্য বলে এবং কাটার পর লিলির কথা এখানে সত্যি প্রমাণিত হয়, যেখানে হুঁয়োকে তার উপর বিশ্বাস করতেই হয়। খালুজান এখানে লিলির ওপর খুব মুগ্ধ হয়ে যান। তিনি বলেন যে ডেইজি পরের বার থেকে তুমি এখানে আমাদের সাথেই চলবে নিলামের জন্য। খালামণি বলেন যে বর্তমানে এখন তাকে এই সমস্ত কথা বলবেন না, আপনাকে তো জানাই আছে যে ও ঠিক নেই, চলো ডেইজি ওপরে গিয়ে এখানে বিশ্রাম করে নাও। কিন্তু এখানে হুঁয়ো থামিয়ে দেয়, বলে যে প্রয়োজন নেই, আমি নিয়ে এখানে ডেইজিকে বাড়ি যাচ্ছি। খালামণি বলেন যে না না বাবা, হুঁয়ো এত তাড়াতাড়ি যাওয়ারও কি তারা তোমার? তোমাকেও তো জানাই আছে যে ডেইজির ভালো লাগছে না, তো একটা কাজ কেন করো না, রাত পর্যন্ত থেকে যাও, রাতের খাবার খেয়ে এখান থেকে যেও। সে বলে যে না, আপনি আমাকে এত কেন থামাচ্ছেন, আমি তো ব্যাস এখানে নিজের স্ত্রীকে নিয়ে নিজের বাড়ি যাচ্ছি, যা তারও বাড়ি, তো আমার মনে হয় না যে আপনার এই জিনিসে এখানে বাধা দেওয়া উচিত, আর বিশ্রাম তো এমনিতেও এখানে সে ওই বাড়িতেও করতে পারে। কিন্তু খালামণি এখানে তাকে থামাচ্ছিলেন। হুঁয়ো বলে যে কেন, কি এটা আমার স্ত্রী নয়? যার পর এখানে হুঁয়ো ডেইজিকে অর্থাৎ লিলিকে নিয়ে সেখান থেকে চলেই যায়। এখন খালামণিরও মাথায় আসছিল না যে আসলে তারা করবে কি। যেমনই এখানে লিলি বাড়ি আসে তেমনই দৌড়ে এখানে সে শোবার ঘরে চলে যায়, কারণ সে এখানে হুঁয়োর সাথে কোনো কথোপকথন করতে চাইছিল না, কারণ যদি এমন হয় তো তারপর তো এখানে হুঁয়ো নিশ্চিতভাবে তাকে চিনে ফেলবে।
হান এখানে নিজের বসের কাছে জিজ্ঞেস করতে শুরু করে যে এখন আসলে আপনি এখানে কি ভেবেছেন। তখন এখানে হুয়ের জানা ছিল যে ভেতরে নিশ্চিতভাবে কোনো কালো রহস্য আছে, কোনো জিনিস আছে যা এখানে শ্যান পরিবার আমাদের থেকে লুকানোর চেষ্টা করছে, আর আমরা এই বিষয়ের অবশ্যই হদিশ বের করে ছাড়ব। ওদিকে লিলি এখানে নিজের মাকে বার্তা পাঠাচ্ছিল তার বাবার জিনিসপত্র নিয়ে, যেখানে খালামণি তাকে বলেন যে বর্তমানে নয়, ওই অর্ধেক জিনিস আমি পরে তোমাকে দেব, কিন্তু তোমাকে এখানে বর্তমানে ওখানকার পরিস্থিতি সামলাতে হবে। এর মধ্যেই সেখানে হুও চলে আসে, যেখানে সে ঘুমানোর ভান করে। ইনফ্যাক্ট হুও এরও এটা জানা ছিল যে ও ব্যাস ভান করছে না, যে ঘুমাচ্ছে, যার পর এখানে সে তার পায়ের পাতা দেখে এবং ওটাতে এখানে ওষুধ লাগাতে শুরু করে দেয়। আর অন্যদিকে এখানে তো লিলির মাথায় আসছিল না যে ডেজি তো বলেছিল যে এটা খুবই অভদ্র মানুষ, কিন্তু আমার সাথে তো একদমই নয়। আর এখানে যাওয়ার আগে সে তার কপালে চুমু খেয়ে যায়। আমরা বাইরে এখানে হুওকে দেখি, যাকে খুব রাগী লাগছিল, কারণ তার জানা হয়ে গিয়েছিল যে আসলে প্রকৃত অর্থে এই দুই বোনের মধ্যে কি চলছে। শেষ পর্যন্ত এখানে রাতে দুই বোন এখানে নিজেদের মধ্যে একে অপরকে অদল বদল করে নেয়। লিলি এখানে ডেজিকে সতর্ক বার্তাও দেয় যে যদি ভুল করেও মিস্টার হুও জানতে পারে যে এখানে এই সব কিছু চলছে, তো মনে রেখো তুমি তো শেষ। ডেজি বলে যে নিজের কুৎসিত মুখ নিজের কাছে রাখো, আর পরের বার থেকে আমাকে দেখবেও না। লিলি বলে যে আমি তো এটা রোজ আশা করি, কিন্তু তুমি আমার কাছে এসো না সাহায্য চাইতে, এবং পরে সেখান থেকে সে চলে যায়। এবং এই সব কিছু এখানে হুও নিজের সিসিটিভি ফুটেজে দেখে নেয় যে কিভাবে এখন এখানে দুই বোন অদল বদল হয়ে গেছে। ডেজি যেমনই আসতেই এখানে সে সরাসরি হুয়ের কাছে চলে যায়। হুও বলে যে তুমি কেন আমার সাথে কথা বলছো? কিছু সময় আগে তো এখানে তুমি আমার উপর রেগেছিলে। ডেজি বলতে থাকে যে শোনো না, এখন আমি এখানে আমার রাগ ছেড়ে দিয়েছি, এমনিতেও আমি এখন শান্ত হয়ে গেছি, আর তাছাড়া রাত হয়ে গেছে, তো তুমি বুঝতেই পারছো। এখানে জানতে পেরে যায় যে কারণ প্রথম রাতের দিন ওই মেয়েটা কিছু বলছিল কেন না, কারণ এখানে ও ডেজির ছোট বোন অর্থাৎ লিলি, যে আসলে এখানে বোবা, এই কারণে সে কথা বলতে পারছিল না। ওই রত্নপাথরের কথাটা তার মনে পড়ে, যেখানে লিলি ওই সব কিছু বার্তার মাধ্যমে পাঠিয়েছিল না, যে সে নিজের মুখ থেকে কিছু বলেছিল। এখানে তো সে ডেজিকে ধাক্কাই মেরে দেয়, ওটাও খুব জোরে। ডেজি বলে যে এটা তুমি কি করছো? সে বলে যে দেখো, ভবিষ্যতে এখানে রাতের সময় আমার সাথে এমন আচরণ করবে না, আমি আগেও তোমাকে বলে ফেলেছি, আর এখনও বলছি, আমার এই সব কিছু পছন্দ নয়। ডেজি বলে যে কিন্তু আমরা স্বামী এবং স্ত্রী। বলে যে যদি তোমার এতই নাটক থাকে তো আমি ডিভোর্সের কাগজ এনে সই করাতে পারি। যার পর এখানে চুপচাপ নিজের মুখ বন্ধ করে ডেজি সেখান থেকে চলে যায়। এটা ভেবেও কোনো ব্যাপার না, আজ না হয় কাল আমি একে বশ করেই ছাড়ব। ওদিকে এখানে হুও সহকারীকে ফোন করে সমস্ত কথা জানিয়ে দেয়। এটা বলে যে এত সাহস ওই পরিবারের যে আমার সাথে এখানে প্রতারণা করতে চলেছিল, এখন এখানে আমি তাদেরই খেলায় ফাঁসাতে চলেছি। অন্যদিকে এখানে লিলির সাথে দেখা করার জন্য তার প্রিয় বান্ধবী মিনি চলে আসে, যেখানে তার এই অদল বদলের ব্যাপারে জানা চলে। মিনি তাকে বলে যে আমাকে একটা কথা বলো, তোমার তো জানাই থাকবে না যে মিস্টার হুও কত ক্ষমতাশালী মানুষ। তুমি চাইলে তো এখানে তাকে সমস্ত কথা জানিয়ে সুবিধা নিতে পারতে, তুমি ওই সব কিছু পেতে যা তুমি চাইতে, আর নিজের প্রতিশোধ। তখন এখানে লিলি তাকে ইশারার মাধ্যমে জানায় যে না, এখানে মানে সে যে তারা তার জীবন নষ্ট করেছে, কিন্তু কিছু জিনিস আছে যা সে ভালোভাবে নিতে চাইবে। সে চায় না যে সেও এই লোকেদের মতো খারাপ হয়ে যাক আর নিজের বাবার নাম খারাপ করুক। আর এমনিতেও এই বিয়ে এখানে ডেজির সাথে ঠিক হয়েছিল, তো তাহলে ডেজির সাথেই বিয়ে হওয়া ভালো। মিনি বলতে শুরু করে যে ক্ষমা করো, আমি তো তোমাকে কিছু বেশি আবেগপ্রবণ করে ফেললাম। লিলি বলে কোনো ব্যাপার না, এতটুকু তো চলতেই পারে। অন্যদিকে যখন এখানে মিনি লিলির চুল বাঁধছিল, সেই সময় এখানে সে তার ঘাড়ে ভালোবাসার দাগ দেখে। অবাকও হয়, কিন্তু সে তাকে প্রশ্ন করতে চায়নি, কারণ ওতে শুধু এখানে লিলি অস্বস্তিতে পড়ে যাবে ওই জিনিসগুলোকে এখানে শেয়ার করার জন্য। সেজন্য এখানে সে কোনো বাহানা দিয়ে দেয়। অন্যদিকে আমরা এখানে দেখি ডেজিকে, যে এখানে হুওকে এখনো পর্যন্ত বশ করার চেষ্টা করছিল। তো এখানে তাকে নিজের থেকে দূরে সরিয়ে নেয়, এটা বলতে বলতে যে দেখো, আমার এখানে তোমার থেকে কিছুটা বেশি অদ্ভুত গন্ধ আসছে। ডেজি বলে কিন্তু আমি তো 1 ঘন্টা ধরে গোসল করছিলাম, তো এই গন্ধ তোমার কোথা থেকে আসছে? সে বলে জানি না, কিন্তু আমি অতিথি কক্ষে ঘুমাতে যাচ্ছি। আর হ্যাঁ, আগামী সপ্তাহে এখানে আমরা একটা গহনার নিলামে যেতে চলেছি, তো নিশ্চিত করো নিজের দক্ষতা প্রস্তুত রাখবে, নয়তো ওখানে গিয়ে বলবে যে আমি তোমাকে আগে জানিয়েইনি। ডেজি এখন এখানে ঘাবড়ে যেতে শুরু করে। সে বলে যে কেন হঠাৎ করে তোমার মুখ মলিন কেন হয়ে গেল? মনে হয় এখানে তুমি শুধু এখন পর্যন্ত আন্দাজে কাজ করে আসছো। ডেজি বলে যে না, আমি সব কিছু সামলে নেব। অন্যদিকে আমরা এখানে দেখি লিলিকে, যার বিশ্বাস হচ্ছিল না যে এখানে হুয়ের বন্ধু হানের পাতা পর্যন্ত লাগাতে পারল না তাদের দুজনের মাঝের তফাৎ, কারণ আসলে তার বন্ধু একজন আইনজীবী। যে ততক্ষণে এখানে লিলির কাছে ডেজির ফোন আসতে শুরু করে। লিলির ভালোভাবে মনে ছিল যে কত অহংকারের সাথে ডেজি তাকে বলেছিল পরের বার থেকে নিজের মুখ না দেখানোর জন্য, এবং সে বুঝে যায় যে নিশ্চয়ই তার কাজই কিছু হবে। তো তারপর এখানে তো লিলি ফোন কেটে দেয়, কিন্তু সে বারবার তাকে ফোন করে যাচ্ছিল, এবং শেষ পর্যন্ত এখানে লিলিকে বিরক্ত হয়ে ধরতে হয়। ডেজি এখানে আগামী সপ্তাহে নিলামের জন্য তার সাহায্য চাইছিল, যেখানে লিলি পরিষ্কারভাবে তাকে বারণ করে রিজেক্ট করে ভিডিও কল কেটে দিতে যাচ্ছিল, কিন্তু এখানে সে তার বাবার হুমকি দিতে দিতে নিজের কথা এখানে মানিয়ে নেয়। লিলি বলে যে ঠিক আছে, কিন্তু এটা চূড়ান্ত আর একটা শেষ বার হবে, যার পর এখানে তুমি আমাকে এই পদ্ধতিতে আবেগের ব্ল্যাকমেইল করতে পারো না। ওদিকে এখানে তারা দুজনে গাড়িতে দেখা করে, এবং এখানে ডেইজি তাকে সমস্ত কথা আগে থেকে জানিয়ে রেখে দেয় যে কি কি হয়েছে আর কি কি হয়নি।
কিন্তু এখানে ব্যক্তিগত জীবনের কথা তাকে জানায় না, কারণ তার জানা আছে যে যদি লিলি জানতে পারে যে সে তার থেকে দূরে পালাচ্ছে, তখন এখানে লিলি তাকে খাটো করতে শুরু করে দেবে, অর্থাৎ তাকে বকা দিতে শুরু করে দেবে, তাকে অপদস্থ ফিল করাতে করাতে। ততক্ষণে ওখানে মিনিও চলে আসে, যেখানে ডেইজি যেমনই মিনিকে দেখে তার তো মুখ গোমরা হয়ে যায়, কারণ তার জানা ছিল যে ও তার সৎ বোন। যার পর এখানে দুজনে তো নিজেদের মধ্যে ঝগড়া করতেই থেকে যায়। লিলি পরিষ্কারভাবে এখানে বলে দেয় যে দেখো, আমি এখানে তোমার কাজ করতে এসেছি না, যে এখানে তোমার কথা শোনার জন্য এসেছি। আর খবরদার যদি তুমি আমার বোন মিনির সাথে কিছু এমন তেমন কথা বলেছ তো ঠিক হবে না, আমি এখনই নিলাম ছেড়ে চলেও যেতে পারি। যার পর এখানে ডেজিকে না চাইতেও নিজের মুখ বন্ধ করে রাখতে হয়, যাতে তার হাত থেকে এখানে এই চুক্তি চলে না যায়। যার পর আমরা এখানে শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানের দিন দেখি, যেখানে হুও ডেজির সাথে এসেছিল। ডেজি বলে যে বাহ, এখানে তো কত মানুষ আছে, এদের সবাইকে এখানে প্রত্যেক জুয়েলার্সের ব্যাপারে তো বিস্তারিতভাবে জানা থাকবেই। হুও বলে যে কেন তোমার জানা নেই কি, তুমি প্রস্তুত হয়ে আসনি? ডেজি বলে যে এমন কথা নয়, আমি ওয়াশরুম থেকে আসছি, আর বাহানা দিয়ে এখানে সে একটা গোপন ঘরে চলে যায়, যেখানে সে লিলিকে পোশাক বদলানোর জন্য বলে এবং নিজেও পোশাক বদলে নেয়, এবং একই সাথে সাথে এখানে মুখ ঢেকে নিতে হবে। ডেজি খুবই চালাক ছিল, কারণ এখানে সে একটা নকল চামড়ার মাস্ক পরে এসেছিল, আর ওটা পরতেই এখানে সে একদমই আলাদা মানুষ হয়ে যায়। ডেজির এখানে মূল লক্ষ্য এটাই ছিল যে ব্যাস এই শেষবার এখানে তার থেকে সে সাহায্য চাইছে, তারপর সে গহনার ব্যাপারে নিজেই শিখতে শুরু করে দেবে, আর ধীরে ধীরে এখানে হুওকে নিজের জালে ফাঁসাতেও শুরু করে দেবে। এমন শুনে এখানে হুয়ের কাছে জিজ্ঞেস করা হয় যে স্যার ম্যাডাম কোথাও দেখা যাচ্ছে না, সবকিছু ঠিক তো আছে না? এবং এখানে তার স্যার তাকে জানান যে হ্যাঁ হ্যাঁ, সবকিছু তো ঠিকই যাচ্ছে, ওটা কি দু বোনের নিজেদের মধ্যে এখানে পোশাক বদলাতে মেকআপ করতে সময় যা লাগছে। ততক্ষণে এখানে লিলি এসে তাকে কিছু গহনা টুকরোর ব্যাপারে বার্তা জানিয়ে দিতে শুরু করে, এবং সে এটাও বুঝতে পারে না যে হুও কি কখনো প্রশ্ন করবে না যে এখন সে কথা বলার বদলে বার্তা কেন পাঠিয়ে যাচ্ছে। এর মধ্যেই এখানে চলে আসে ডেজি, অর্থাৎ রূপ বদলে, যেখানে সে বলে যে হ্যালো মিস্টার হুও, আমার নাম লিন্ডা, আমি এখানে লিলির প্রিয় বান্ধবী, আমরা বিদেশে একসাথে পড়াশোনা করতাম। হুওকে যতখানি এই লোকেরা বোকা ভাবে, ততখানি সে বোকা একদমই নয়। সে ওই হিউম্যান স্কিন মাস্কটাকে ভালোভাবে চিনে ফেলে, এবং এটাও বুঝে যায় যে কত বাজেভাবে ওটা লাগানো হয়েছে। কিন্তু সে চাইতো যে কোনো ব্যাপার না, আমি দেখছি যে কোনো সীমা পর্যন্ত এই দুই বোন যেতে পারে, যাতে আমিও এখানে এই দুজনের মুখোশ খুলতে পারি। যার পর এখানে সেও তার সাথে পরিচয় করিয়ে দিতে শুরু করে। ততক্ষণে ওখানে মিস্টার ওয়াং চলে আসেন, যিনি এখানে আগের জিনিসগুলোর জন্য আরও একবার এখানে ডেইজি অর্থাৎ লিলির কাছে ক্ষমা চান, এবং জিজ্ঞেস করতে শুরু করেন যে ক্ষমা করবেন, কিন্তু আপনি কি বাক প্রতিবন্ধী মানুষ? কারণ আমি আপনাকে একবারও এখানে কথা বলতে শুনিনি। সে বলে যে মিস্টার ওয়াং, আমি আপনাকে কি বলবো, আমার স্ত্রী খুব অনন্য আর অদ্ভুত, যখন মন চায় তো সে এখানে যা ইচ্ছা বলে দেয়, আর যখন মন না থাকে তো কিছুই বলে না, বোবা মানুষের মতো আচরণ করে। এমন বলতে বলতে এখানে সে তাকে খোঁচা মারার চেষ্টা করছিল। এর মধ্যেই এখানে লিলি তাদের সবার সাথে এখানে ওই গহনা টুকরোগুলো দেখতে শুরু করে। ডেজির তো এখানে ভীষণ রাগ আসছিল যে হুও তো এখানে বাড়িতে আমার কাছে আসে না, আর বর্তমানে বাইরে এসে এখানে কত ঘনিষ্ঠতা দেখাচ্ছে এই লিলির সাথে। আক্ষেপ যদি লিলির বদলে আমার সব কিছু জানা থাকতো তো আজ আমাদের দুজনের ঘনিষ্ঠতা কত বেশি হতো। অন্যদিকে এখানে সবাই তালি বাজাতে বাজাতে লিলিকে প্রশংসা করতে শুরু করে তার জ্ঞানের জন্য। এখন যখন এখানে লিলির কাজ হয়ে গিয়েছিল তো সে এখানে বাহানা দিয়ে ওখান থেকে বের হতে যাচ্ছিল, এই কথা হুয়ের জানা ছিল। কিন্তু এর আগে এখানে সে তাকে থামিয়ে নেয়, যার পর এখানে তারা দুজনে মিলে নাচের মুহূর্ত ভাগ করে নেয়। তাদের দুজনের ঘনিষ্ঠতা পরিষ্কার দেখা যাচ্ছিল, সবাই এখানে তাদের দুজনকে সবচেয়ে সেরা এবং সুন্দর দম্পতি বলে ডাকছিল। অন্যদিকে থাকে ডেজি, যে খুব চ্যালেঞ্জ ফিল করছিল। সে ইচ্ছা করে সামনের দিকে আসে আর পানি ফেলে দেয় এবং বলে যে ভুল করে হয়ে গেছে, আর তারা সুযোগ পেয়ে যায় আলাদা ঘরে যাওয়ার। পরে এখানে ভেতরে এসে ডেজি লিলির ওপর চিৎকার করছে যে তোমার এত সাহস, তুমি আমার হবু বরকে এখানে প্রলোভন দেখানোর চেষ্টা করেছ। লিলি বলে যে মনে হয় এখানে তোমার মাথা কিছুটা বেশি ধীর গতিতে কাজ করে, ভুলে গেলে যে তুমি আমাকে এখানে অনুনয় করেছ, তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছ আমাকে এখানে আসার জন্য, আর আমি তোমার স্বামীকে কেন এখানে প্রলোভন দেখানোর চেষ্টা করব। এর মধ্যেই ওখানেই হুও চলে আসে। এটা বলতে বলতে যে আমি দরজা খুলছি, তখনই এখানে অন্যজন গিয়ে লুকিয়ে পড়ে এবং সে পোশাক নিয়ে চলে আসে। এখানে সে তাকে বার্তার মাধ্যমে রাগ দেখায় যে আমি বদলাচ্ছিলাম না। সে বলে যে কোনো পোশাক আমি বদলাতাম, তোমার তো এখানে কোনো বাড়তি পোশাক আনোনি, আর আমি তোমার জন্য এখানে পোশাক নিয়ে এসেছি। যার পর এখানে সে ইচ্ছা করে তার ঘনিষ্ঠ হয়। তখনই এখানে সে সত্যিই খুব বেশি কানেক্টেড লিলির সাথে ফিল করছিল। সে তাকে চুমু খেতে শুরু করে দেয়, যেখানে লিলিও আবেগের বশে ধীরে ধীরে আসক্ত তো হচ্ছিল, কিন্তু সে বারবার নিজেকে বোঝায় যে না, হুয়ের মতে আমি ডেজি, আর সে ডেজিকে ভালোবাসে। এখন ডেজিও এখানে তাকে সত্য বলেনি যে তাদের দুজনের মাঝের জিনিসও ঠিক লাগছে না, এবং পরে এখানে সে বদলে নেয় সুন্দর সবুজ পোশাকে। এবং তখন তাদের যাওয়ার পর ডেজি বাইরে বের হয়, যেখানে তার তো খুব রাগ আসছিল যে আসলে এখানে এই ভালো ভালো মুহূর্তগুলো শুধু আর শুধু লিলির সাথে কেন হয়। যখন আমি নিজে সামিল হতে যাই তখন তো কিছু এখানে হতে পারে না। অন্যদিকে পরে এখানে আমরা দেখি যেখানে হুও শ্যালিনের দিকে গিয়েছিল, সেই সময় লিলি এখানে ডেজিকে বার্তা পাঠিয়ে দেয় যাতে ডেজি তখনই ওখানে চলে আসে। অন্যদিকে আমরা এখানে হানকে দেখি আর মিনিকে দেখি,
যেখানে দুজনে একটা কেসের সূত্রে একে অপরের সাথে দেখা করে। ও যেমনই চাবি নিয়ে চলে আসে তেমনই এখানে ডেজিও চলে আসে, আর সে তাকে ওই স্বামী নামে ডাকা শুরু করে দেয় এবং তারপর সেই সময় এখানে সে তাকে গিয়ে ঘুমানোর জন্য বলে দেয়। ডেজি বলে যে আরে মনে হয় এখানে তোমার আনন্দ করার ইচ্ছা একদমই নেই। সে বলে যে আজকের জন্য অতটুকুই যথেষ্ট ছিল, আর ও তোমার বোন, আমি তাকে আজ পর্যন্ত কখনো দেখিনি, আমি তার ব্যাপারে অনেক শুনেছি যে তাকেও নিশ্চয়ই তার ব্যাপারে জানা আছে। ডেজি সেই সময় এখানে ঘাবড়ে যায় এবং বলে যে হ্যাঁ, কিন্তু ও প্রায়ই বাইরে যায় না, সেজন্য ও অবসর সময় পায় না। এমনিতে এখানে পরের দিন ডেজি আর লিন্ডা চলে আসে, অর্থাৎ এখানে লিন্ডা লিলি হয় যে এখানে ফেস মাস্ক পরেছিল, কারণ রাতে এখানে হুও চাইতো যে ডেজি আর তার সহকারী মিলে এখানে কিছু গহনাকে নিয়ে কথা বলতে পারে আর কিছু চুক্তি চূড়ান্ত করতে পারে। সেজন্য সে এখানে লিলির বার্তা পাঠিয়ে তার থেকে সাহায্য চেয়েছিল। যখন তারা ভেতরের দিকে আসে, অভ্যর্থনাকারী তাদের আটকায়, আর এই কথাতেই রেগে গিয়ে ডেজি তাকে থাপড় মারতে যাচ্ছিল, কিন্তু লিন্ডা অর্থাৎ লিলি তাকে আটকে নেয়। আর তখন হুয়ের আসার পর এখানে ডেজিকে অনেক কথা শুনতে হয়, কারণ ডেজির এমন মনে হচ্ছিল যে হুও তার পক্ষ নেবে আর অভ্যর্থনাকারীকে তখনই চাকরি থেকে বের করে দেবে, কিন্তু এমন কিছুই হয় না, উল্টো তাকে শুনতে হয়। এরই সাথে সাথে এখানে হুওকেও এই জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে লিন্ডা অন্য কেউ নয়, বরং এখানে তার বোন লিলি সেজে এসেছে। যখন তারা ক্যাবিনে পৌঁছায় তখন ডেজি তার কাছে ক্ষমা চাইছিল, কিন্তু সে তাকে ইগনোর করে সহকারীকে বলে সব উপহার আনানোর জন্য বলে দেয়। ডেজি বলে যে আরে বাহ, তুমি আমার জন্য উপহার এনেছো। হু ছিল যে তাকে আবার ইগনোর করে লিন্ডার কাছে জিজ্ঞেস করে যে তোমার কি হয়ে গেল, কাল তো তুমি খুব বকবক করছিলে, আজ হঠাৎ করে তুমি চুপ কেন হয়ে গেলে, যেখানে উপহারও চলে আসে, আর এই উপহার এখানে থাকে লিন্ডার জন্য। লিন্ডা এখানে তার বার্তার মাধ্যমে জানায় যে বর্তমানে আমি এখানে মৌনব্রত ধারণ করে বসে আছি, যেখানে আমি সন্ধ্যার 6টার আগে কিছু বলতে পারবো না, নিজের মানসিক শান্তির জন্য। উপহার যেমনই এখানে ডেজি জানতে পারে যে ওটা লিন্ডার জন্য, তখন তার খুব রাগ চলে আসে এবং এখানে সে উপহার নিতে বারণ করে দেয়। সে বলে যে বারণ করো না, দেখেই তো নাও যে আসলে এর ভেতর কি আছে। ডেজি বলে যে ঠিক বলেছ, আমার স্বামী তোমাকে উপহার দিচ্ছে, তোমার এই পদ্ধতিতে ওই উপহারকে রিজেক্ট করা উচিত নয়। তখনই এখানে লিন্ডা ওই উপহার নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে এখানে হু তাকে আটকে বলে যে তোমাকে যাওয়ার জন্য কে বলল। সহকারীকে এখানে সে তাকে পথ দেখানোর জন্য বলে দেয়। ডেইজি এখানে বলতে শুরু করে যে স্বামী, এখন তো সবাই এখানে চলে গেছে, তো কেন না আমরা এখানে একটু রোমান্স করে নিই, কিন্তু ও তো গিয়ে এখানে চেয়ারে বসে পড়ে, যেখানে ডেইজি বলে যে আমার মাথায় আসে না যে আসলে তুমি আমার কাছে কেন আসো না। সে বলে যে আরে কালই তো সব কিছু হলো, মনে হয় তুমি এখানে ভুলে যাচ্ছ অথবা কিছু তুমি আমার থেকে লুকাচ্ছ। ডেইজি বলে যে না, আমার বলার ওই মানে ছিল না, ওটা ব্যাস আমি এখানে তো তোমাকে চুমু খেতে চেয়েছিলাম অফিস রোমান্স, কিন্তু ঠিক আছে। আর এখান থেকে সে ঘাবড়ে গিয়ে তখনই পালিয়ে যায় যাতে তার চুরি ধরা না পড়ে। ওদিকে এখানে রাগে ডেইজি কোনো এক খালুজানকে ফোন লাগায় আর তাকে কাজ করার জন্য বলে। ও বলে যে টাকা তো এখানে আপনি পেয়ে যাবেন, যত চাই তত। এরই সাথে সাথে এখানে লিলি আসে, অর্থাৎ লিন্ডা, আর এসে এখানে ডেইজিকে সতর্ক করছিল যে যতখানি তুমি এখানে তাকে বোকা বানাতে চাও, ভুলে যেও না যে ও মিস্টার হু, যদি তুমি তাকে ধোঁকা দাও আর এই কথা ও জানতে পারে তো ও তোমাকে একদমই ছাড়বে না। এবং অলরেডি এখানে লিলির আভাস হয়ে গিয়েছিল যে হয়তো এখানে হুয়োকে অলরেডি জিনিসগুলো রহস্যময় লাগছে, অথবা হয়তো তো সত্যি সবকিছু জানাই চলে গেছে। এবং এখানে তো ডেইজির প্রতিক্রিয়া থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো সত্য বাইরে বের করতে চায় না, যেমন চলছে ওটা চলতে দিতে চায়, কারণ তার এই কথারই ভয় আছে যে কালকে যদি হুও জানতে পারে যে আসল রোমান্স আর আসল আসক্তি ডেইজির সাথে নয়, বরং লিলির সাথে আছে, তো ও ডেইজির সাথে সব সম্পর্ক শেষ করে লিলির সাথে চলে যাবে। আর একবার লিলির কাছে যদি হুয়ের ক্ষমতা চলে আসে, তো ডেইজি আর তার মা মিলেও এখানে লিলির কিছু বিগড়াতে পারবে না। অন্যদিকে এখানে সে নিজে জেনে নেয় যে হয়তো তাকে গিয়ে হুয়োকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। ডেইজি এখানে সহকারীর মাধ্যমে ইচ্ছা করে ওই কফি হুয়োকে ডেলিভার করার জন্য বলে, যার ভেতর সে এখানে জিনিস মিশিয়ে রেখেছিল। হু ওই কফি শেষ করে আর তখন ওখানে লিলি অর্থাৎ লিন্ডা চলে আসে, যেখানে সে হুয়োকে জানায় যে তার হুয়ের সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। হু তাকে বলার জন্য বলে, আর সে শেষ পর্যন্ত তাকে ইশারা ভাষায় জানায় যে সে হুয়ের সাথে মিথ্যা বলেছে। এটা শুনতেই এখানে হুয়ের রাগ আসে, যে মনে হয় এবার গিয়ে এখানে ও আমাকে সমস্ত সত্য জানাতেই চলেছে। যার পর এখানে সে ওই কফি ড্রিঙ্কটার কারণে, যাতে ওষুধ মেশানো ছিল, ওই কারণে কিছুটা বেশি উত্তেজিত হয়ে যায়, আর এখানে লিলির ওপর চিৎকার করতে শুরু করে যে তোমার কি মনে হয় তুমি এই মাস্কটা পরে আসবে, তাও লিলি আমি তোমাকে এখানে চিনব না। লিলির বিশ্বাস হয় না যে হু তার আসল নাম কিভাবে জানতে পারলো, আর এরই সাথে সাথে এখানে সে তার হিউম্যান মাস্কটাও খুলে ছুঁড়ে ফেলে দেয় আর শান্তিতে এখানে অল্প সময়ের জন্য বসে পড়ে, যাতে সে নিজেকে এখানে শান্ত করতে পারে। লিলি যখন যেতে শুরু করে সেই সময় এখানে সে তাকে থামায় এবং ওই দিনের ব্যাপারে বলে যে দিন এখানে লিলি নীল পোশাক পরেছিল আর এখানে সে একটা তোড়া নিয়ে দাঁড়িয়েছিল। ওটা প্রথমবার ছিল যখন এখানে হুও লিলিকে দেখেছিল, আর লিলির এই জিনিস থেকে পরিষ্কার হয় যে আসলে এই বিয়ে তো এখানে তার জন্য করা হয়েছিল, কিন্তু এখানে হুও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং লিলিকে এখানে তাকে জোরে থাপড় মারতে হয়, যার কারণে এখানে সে অজ্ঞান হয়ে যায়। লিলি বাইরে যায় আর ডেইজি এই জিনিসটা দেখে, ও যেমনই ভেতরে যায় এখানে সে অজ্ঞান অবস্থায় ছিল, আর এই জিনিসেরই এখানে সে ফায়দা তুলতে শুরু করে দেয়, যেখানে সে তার ফায়দা তোলার চেষ্টা করছিল। আর সেই সময় এখানে সহকারী নক করে আর ও চিৎকার করে তাকে যাওয়ার জন্য বলে।
বলে। সহকারী বুঝে যায় যে এ তো ম্যাডাম নয়, আর নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। সেজন্য সে এখানে কোনো অনুমতি ছাড়াই ভেতরের দিকে চলে আসে নিজের বোসকে এখানে বাঁচানোর জন্য, আর ডেইজি তো তাকে এখানে অনেক শুনিয়ে দেয়। ডেইজির তো খুব রাগ এই কারণে আসছিল, কারণ যখন সে এখানে হুয়ের সাথে ছিল সেই সময় এখানে হুও ডেইজির নয় বরং লিলির নাম নিয়ে যাচ্ছিল। আর এই কথা এখানে নিজে ডেইজির মাথায় আসছিল না যে আসলে এমন কেন হচ্ছিল। অন্যদিকে এখানে লিলি যখন সেখান থেকে যায় তো সে সরাসরি গাড়িতে বসে পড়ে, আর গাড়িতে ওই সময় এখানে সে নিজের খালুজানকে দেখে শকড ছিল, যেখানে খালুজান গাড়ি লক করে দেন আর পাশাপাশি তাকে অজ্ঞানও, আর তাকে নিয়ে এখানে একটা খুবই অদ্ভুত জায়গায় চলে যান। লিলি এখানে কিছু বলতে পারছিল না আর না ইশারা করতে পারছিল। খালুজান বলেন, কোনো ব্যাপার না, আমি এটাই তো চাইতাম যে তুমি কিছু না বলতে পারো না কিছু ইশারা করতে পারো, কারণ আজ আমি এখানে তোমাকে এত চড়া দামে বিক্রি করতে চলেছি যে আমার জীবন এখানে গুছিয়ে যাবে। যারপর এখানে সে গুন্ডাদের ডাকতে শুরু করে দেয়। এর মধ্যেই আমরা এখানে দেখি লিলির রক্ষাকর্তা খালামণিকে, যিনিও বাক প্রতিবন্ধী মানুষ ছিলেন। সে এখানে ওই গুন্ডাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু গুন্ডা কিছুটা বেশিই ছিল আর সে পাল্টা আক্রমণ করতে পারে না। আমরা এখানে হুয়োকে দেখি যে কিনা এখন নিজের সজ্ঞায় ফিরে এসেছিল, কিন্তু সেই সময় এখানে সে লিন্ডার তখনই হদিস বের করার জন্য বলে, কারণ এখানে তার এই কথা পরিষ্কার হয়ে গিয়েছিল যে লিলি তাকে সত্য জানাতে চেয়েছিল, কিন্তু ও জানাতে পারছিল না, আর সে ওটাই তার কাছে জিজ্ঞেস করতে চাইছিল যে আসলে তার শেষ সিদ্ধান্ত কি। কিন্তু তখনই এখানে ফোন লাগছিল না, আর তার লোকেশন ট্রেস করে জানা যায় যে ও তো একটা অদ্ভুত জায়গায় গেছে। তো তারা তাকে ফলো করতে করতে ওখানে চলে আসে, আর তখনই এখানে থাকে হুয়ো, যে এসে এখানে লিলির জীবন বাঁচায়। সেই সময় পরে আমরা এখানে দেখি যেখানে তাদের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, এবং ও নিরাপদে এখানে তাকে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এবং এখানে এই খালামণি ছিলেন যিনি ছোটবেলা থেকে এখানে লিলিকে লালন পালন করেছেন, যখন লিলির মা তাকে ত্যাগ করে চলে গিয়েছিল তখন। আর খালামণির এখানে লিলি পালিত কন্যা হয়। ওদিকে মিনির তাদের আসল আর বায়োলজিক্যাল মেয়ে যে, যার পর এখানে খালামণির সাথে তো হুঁও কিছু বলে না, কিন্তু পরে এখানে লিলিকে বাইরে নিয়ে যায় এবং বলতে শুরু করে যে এখন তুমি কিছু বলতে চাইবে না। এবং সেই সময় তো এখানে লিলি বলে যে মানলাম, আমি ক্ষমাও চাইছি যে ভুল আমার ছিল, মিস্টেক এখানে আমার ছিল, আমার তোমাকে এই পদ্ধতিতে বোকা বানানো উচিত হয়নি। তখন এখানে হুও বলে যে ব্যাস, আমার এখানে সমস্ত কথা হানের থেকে জানা চলে গেছে যে আসলে তুমি এই সব কিছু নিজের ইচ্ছার কারণে করছিলে না, এই প্রিভিলেজ সব কিছু তুমি এখানে নিজের যমজ বোন আর নিজের মায়ের চাপে পড়ে করছিলে, আর ও কাজ যা কি তুমি এখানে তাদের থেকে আশা করো ওটা তো তারা একদমই করবে না। আমি এখানে তোমার বাবার পরিস্থিতি 10 মিনিটের মধ্যে সমাধান করে দেব। লিলি এখানে খুব খুশি হয়ে যায় যে শেষ পর্যন্ত সে এখানে তার বাবার জিনিসপত্র পেয়ে যাবে, এবং এখানে হুও তাকে চুমুই খেতে শুরু করে দেয়, যেখানে লিলি তাকে পাল্টা চুমু খায়। কিন্তু ততক্ষণে গ্রামবাসী এসে এদের ধরে ফেলে। এরা বলে যে দেখো দেখো কিভাবে দিন দুপুরে এখানে প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে রোমান্স করছে। অন্যদিকে সে সেখান থেকে যেতে শুরু করে, কারণ এখনও তো এখানে জিনিসগুলো বাকি আছে ওই লোকেদের শিক্ষা দেওয়া যারা এখানে লিলিকে হেনস্থা করার চেষ্টা করেছে। সহকারী এখানে ডিভোর্সের কাগজ নিয়ে পৌঁছে যায় শ্যান ম্যানশনে, যেখানে সে জানাতে শুরু করে যে ম্যাডাম ডেইজি এবং এখানে স্যার হোয়ের হবে, এই সম্পর্ক এখানেই শেষ হয়। কাগজে সই করে দিও, আর হ্যাঁ, সই না করতে হলে সরাসরি এখানে কেস লড়ার জন্য চলে এসো। খালুজান বলেন যে কিন্তু দুজনে তো একে অপরকে খুব ভালোবাসে, তো তাহলে ডিভোর্স কেন? এবং তখনই এখানে সহকারী বলে যে এই কথা আপনাকে নিজের মেয়ের থেকে আর নিজের স্ত্রীর থেকে জিজ্ঞেস করা উচিত। এতটুকু বলে সে চলে যায়, যেখানে খালুজান রাগে ওই দুজনকে মারেন। এটা বলে যে আমি 20 বছর ধরে তোমাদের এখানে লালন পালন করেছি, আর তোমাদের কারণে আমার এত ক্ষতি হবে, আমি এই জিনিস তো হতে একদমই দেব না, যার মানে এখন আমাদের ক্ষতিপূরণ তো করতেই হবে। অন্যদিকে এখানে সে তাকেও নিয়ে বাড়ি চলে আসে। ডেইজি বাড়ির বাইরে এখানে লিলিদের অপেক্ষা করছিল, যেখানে ও পরিষ্কারভাবে ওই জিনিসটা দেখে না, বলে দেয় যে ডিভোর্স তাদের মধ্যে হতে পারে না। এবং তখনই এখানে হুও তাকে বলে যে তোমার কি মনে হয় যে আমি তোমাকে চিনি না, যে আসলে তুমি কে? আমি যে মেয়ের সাথে ভালোবাসায় ছিলাম ওই মেয়ে ডেইজি নয়, বরং লিলি ছিল তোমার যমজ বোন, আর তুমি তাকে নিজের ভেবে নিলে। ঠিক সেই সময় এখানে রক্ষীরা আসে আর তাকে ওখান থেকে জোর জবরদস্তি টেনে নিয়ে চলে যায়, আর ডেইজির পরিষ্কার হয়ে যায় যে আসলে এই বিয়ে এখানে তার জন্য নয় বরং লিলির জন্য এসেছিল, আর সবশেষে ওটাই হচ্ছে যা কি লিলি চায়। এরপর আমরা এখানে দেখি যেখানে শেষ পর্যন্ত তারা দুজনে একসাথে হয়েই যায়, আর তখনই এখানে একটা ইভেন্ট আয়োজন করা হয়, যে দিন এখানে দাদির জন্মদিন ছিল। দাদি যেমনই ডেজিকে অর্থাৎ লিলিকে দেখেন তিনি রাগে চলে আসেন, কিন্তু তখন এখানে লিলি ইশারা ভাষার মাধ্যমে কথা বলছিল যে জিনিস এখানে সে দাদিকে বোঝাচ্ছিল, আর তখন গিয়ে দাদি জানতে পারেন যে ওই যে ডেজি ছিল তার সাথে তো ডিভোর্স হয়েই গেল, এবং আসলে এখানে হুয়ের যে চমৎকার স্ত্রী সে অন্য কেউ নয় বরং সে লিলির ব্যাপারে কথা বলছিল। দাদিরও এখানে লিলি খুব পছন্দ হয়, আর তারা এখানে একটা পারিবারিক অনুষ্ঠান আবার আয়োজন করে। কেন? কারণ এখানে লিলি আজ ওই সমস্ত লোকেদের নিজের গর্ভাবস্থার সুসংবাদ দিচ্ছিল, আর তার সাথে সাথে এখানে ডাবল সুসংবাদ ছিল, কারণ সে যমজ সন্তানের সাথে গর্ভবতী ছিল। যে এখন সবাই এখানে এই জিনিসটা উদযাপন করতে শুরু করে দেয়, আর লিলির বিশ্বাস হচ্ছিল না যে ব্যাস ওই এক রাতের কারণে তার পুরো জীবন এখানে বদলে গেছে, আর একই সাথে থাকে ডেইজি আর তার পরিবার যারা খুব ভুগছে।